মাইথন ব্যারেজ দামোদর ভ্যালি কর্পোরেশনের আওতাভুক্ত 4টে বড় বড় ব্যারেজ মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, কোনার। তার মধ্যে অন্যতম হলো মাইথন। মাইথন এশিয়ার অন্যতম আন্ডারগ্রাউন্ড হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করার প্ল্যান। আমরা যদি এই পাহাড়গুলো দেখি, এখানকার স্থানীয় মানুষের কথা অনুযায়ী এবং স্টাফদের কথা অনুযায়ী এই আন্ডারগ্রাউন্ড যে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট সেটা কিন্তু এর নিচে রয়েছে, এই পাহাড়ের নিচে। এবং এই যে সামনে আমরা যে গেটটা দেখতে পাচ্ছি, ওই গেটের কিছুটা সামনেই রয়েছে হোল, যেখান দিয়ে জল নিচে ঢোকে এবং সেই জলের ফ্লোকে কাজে লাগিয়ে এই টারবাইন ঘুরিয়ে তৈরি করা হয় জলবিদ্যুৎ। অন্যতম বিস্ময়কর জায়গা, যেটা কিন্তু হুট করে অনেকে নজরই দেবে না, ঠিক আছে? এটা হাওয়াঘর ইন দ্য সেন্স এখান দিয়ে না ভিতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে আসে, ভেন্টিলেটর। অর্থাৎ এই দিকে রয়েছে গেট, যেখানে জল তল বেড়ে গেলে জল ছেড়ে নিচে ডাউন স্ট্রিমে পাঠানো হয়। আর ঠিক সামনেই রয়েছে সেই জায়গা, যে জায়গায় মূলত হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বাড়ানোর জন্য টারবাইনকে আন্ডারগ্রাউন্ডে তৈরি করা হয়েছে। কারণ জল তলের তারতম্য যত বাড়বে, তারতম্য যদি না বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই এই যে হাইড্রো ইলেকট্রিক এনার্জি জেনারেট করার জন্য যে এনার্জি, সেই এনার্জিটা জেনারেট হবে না যদি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট না থাকে। আর সেই গ্রেডিয়েন্টটা বাড়ানোর জন্যই কিন্তু আন্ডারগ্রাউন্ডে প্রতিস্থাপন করা হয়েছে টারবাইন, আর সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এই হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট থেকে বেরিয়ে জল এই যে ফ্লো করছে, এই যে জলের ফ্লোটা, এটা ইলেকট্রিসিটি জেনারেট করে এই জল বাইরে বের। এই পর্বের ভিডিওতে মাইথন ব্যারেজ কেন করা হয়েছিল, শুধু মাইথন ব্যারেজ নয়, এই যে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের আওতাভুক্ত ব্যারেজগুলো কেন করতে হয়েছিল তৎকালীন সময়ে, সেই বিষয়টাকে ফিল করাবো বাস্তবের মাটি থেকে সাধারণ ভাষায়। আমরা সবাই জানি যে এই যে দুটো নদী, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে বাহিত নদীগুলোকে বিবেচনা করি তাহলে 4টে ক্যাটাগরি করে থাকি আমরা। এক হলো উত্তরের হিমালয় থেকে বয়ে আসা বরফ গলা জলে পুষ্ট নদী, 2 হলো পশ্চিমের মালভূমি থেকে বয়ে আসা বৃষ্টির জলে পুষ্ট নদী, আর 3 হলো বেসিক্যালি যে ডেল্টা বেল্ট অর্থাৎ যেখানে জোয়ার ভাটা খেলা করে, অর্থাৎ সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট নদী। এই 3টে মেজর, এই 3টের বাইরেও আমরা যদি দেখি বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে পৌঁছেছে একটা মেজর রিভার, যেটা কেবল পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের সবচেয়ে বড় নদী, আর সেটা হলো গঙ্গা। এই গঙ্গার সাথে অ্যাসোসিয়েট কিছু ট্রিবিউটারি, কিছু ডিস্ট্রিবিউটারি রয়েছে। অর্থাৎ এই রকম 4টে সেপারেশন আমরা করতে পারি নদীগুলির। এবার এই নদীগুলির মধ্যে অন্যতম হলো পশ্চিমের মালভূমি থেকে বয়ে আসা বৃষ্টির জলে পুষ্ট নদী, যার মধ্যে একটিতে এই মুহূর্তে আমি রয়েছি, আর সেটা হলো বরাকর নদী। এবার প্রশ্ন হলো, বরাকর নদীতে তৎকালীন সময়ে কেন করতে হয়েছিল এই ব্যারেজ? শুধু বরাকর নয়, ওভারঅল দামোদর নদীর ওপর একাধিক ব্যারেজ তৈরি করতে হয়েছিল তৎকালীন ভারতবর্ষে, আর তার নেপথ্যে রয়েছে একাধিক জিওমরফোলজিক্যাল ইম্পর্টেন্স। আর সেটাই আজকের এই পর্বের ভিডিওতে ফিল করানোর চেষ্টা করি। আমরা সবাই জানি, যেমন এই যে সামনে দুর্গাপুজো আসছে, একটা বিশাল বড় প্যান্ডেল করা হলো, যে প্যান্ডেলে কাতারে কাতারে দর্শক এসে ভিড় করছে। এবার সেই প্যান্ডেলটায় আমরা সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি করি, কিছু সিকিউরিটি গার্ড এবং কিছু আলাদা আলাদা ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, যারা ডিসিপ্লিনারি ওয়েতে প্যান্ডেলের মধ্যে মানুষকে ঢোকায়, যাতে করে হুড়মুড়িয়ে প্যান্ডেলের মধ্যে প্রচুর মানুষ না ঢুকে যায় এবং বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। ঠিক সেই রকমই একটি লজিক আজকে প্রতিষ্ঠা করব এই বিষয়ের সাথে। আমরা যদি এই দামোদর বেল্টের সাথে গঙ্গার তুল্যমূল্য বিচার করি, তাহলে গঙ্গা হলো মাস্টার রিভার বর্তমানকালে, এবং এই গঙ্গা নদীর অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে হুগলি বা ভাগীরথী নদী, এই নদীটির উপনদী হলো দামোদর নদী। এবার যদি বলা হয় এই দুজনের বয়স কত, দামোদর নদীর জন্ম হয়েছে আজ থেকে প্রায় 540 মিলিয়ন ইয়ার আগে, যেখানে গঙ্গা নদীর জন্ম হয়েছে মোটে 5 থেকে 7 মিলিয়ন ইয়ার আগে। আশা করি বুঝতে পারছো বয়সের ফারাকটা শুধুমাত্র আকাশ পাতাল নয়, মানে আরও বড় কিছু বললে সেটা বলা সমীচীন হবে। এবার এই যে মালভূমি থেকে বয়ে আসা নদীগুলো 540 মিলিয়ন ইয়ার ধরে ক্ষয় করে করে বিস্তীর্ণ এলাকাকে প্রায় সমতল ক্ষেত্রে পরিণত করেছে।
আর সেই সমতল ক্ষেত্রই বর্তমানকালের ছোট নাগপুর মালভূমি অঞ্চল, প্রায় সমতল, মানে অলমোস্ট সমতলের মতো, যার সারফেসের ওপরে গ্রানাইট, নিস এই ধরনের শিলা রয়েছে। এবার এই যে দীর্ঘকাল ধরে নদীগুলো ক্ষয় করছে, ক্ষয় করে করে এই নদীগুলোর উপত্যকা প্রায় সমতল ক্ষেত্রে পরিণত হয়েছে, অর্থাৎ রিভার ভ্যালি প্রায় সমতল। এবার যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, তখন বৃষ্টির জল প্রচুর পরিমাণে বাহিত হওয়ার কারণে এই নদীগুলো তার ভ্যালি দিয়ে বাহিত করতে পারে না, কারণ ভ্যালি প্রায় সমতল হয়ে গেছে। তাই দুকুল প্লাবিত হয়, আর সেই প্লাবনের ফলস্বরূপ বন্যা হয়। এই রকমই বন্যা 1943 সালে একবার ভয়ঙ্করভাবে হয়েছিল ব্রিটিশ ভারতবর্ষে। আর তখনই ব্রিটিশ সরকারের নজরে আসে এই বিস্তীর্ণ এলাকা, যে কারণে বিশেষ গুরুত্ব দিয়ে এই অঞ্চলে সর্বপ্রথম বিশেষ নদী পরিকল্পনা করার ভাবনা চিন্তা করা হয়, আর যেটা পরবর্তীতে স্বাধীন ভারতবর্ষে প্রতিষ্ঠা পায়। 1948 সাল ভারতবর্ষের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট এই দামোদর ভ্যালিকে কেন্দ্র করে হয়েছিল, যার অন্যতম হলো মাইথন ব্যারেজ। এবার প্রশ্ন হলো, কেন করা হলো এই ব্যারেজ? তার কারণ একটাই, ব্যারেজ তৈরি করা আর পুজো প্যান্ডেলের সিকিউরিটি গার্ড দেয়া এই দুটো প্রায় সমান। আমরা জানি মালভূমি অঞ্চলে প্রচুর বৃষ্টি হবে, কারণ বৃষ্টির হিসেব নিকেশের বদল তো হয়নি, বৃষ্টি তো হবেই, মৌসুমি বায়ুর দেশ, যখন মৌসুমি ঢোকে তখন প্রচুর বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির জল এই প্রায় ফ্ল্যাট ভ্যালির ওপর দিয়েই বাহিত হতে বাধ্য হয়, কিছু করার নেই। এত বছর 40 মিলিয়ন ইয়ার আগে থেকে এই নদী বয়ে নিয়ে চলেছে এই জলের ধারা, এবং ক্ষয় করে বিস্তীর্ণ অঞ্চল প্রায় সমতল করে দিয়েছে, এবং এর ভ্যালিউ প্রায় ফ্ল্যাট। এবার এর ওপর দিয়ে যখন জল বাহিত হবে তখন দুকুল প্লাবিত হয়ে বন্যা হবে, এটাই স্বাভাবিক। এবার যখন বর্ষাকালে প্রচুর জলের যোগান বেড়ে যায়, তখন এই নদী কি করে, এই নদীর ডাউন স্ট্রিমে প্রচুর জলের যোগান ঘটাতে বাধ্য হয়, কারণ এত জল ডাউন স্ট্রিমে জলের সংযোজন ঘটাবে। যেখানে ডাউন স্ট্রিমে একাধিক বড় বড় উপনদী জলের সংযোগ করছে, সেখানে এই মালভূমি থেকে বয়ে আসা নদীগুলো সংযোগ করতে বাধ্য হবে। আর সেই সংযোগের ফলস্বরূপ কি হবে, প্রচুর পরিমাণে বন্যা পরিস্থিতি তৈরি হয় ডাউন স্ট্রিমে। আর সেই বন্যার প্রভাব পড়ে এতটাই ভয়ানকভাবে, যে কারণে এই নদীকে অলমোস্ট বাংলার দুঃখ হিসাবে চিহ্নিতকরণ করা হয়। আর সেই বাংলার দুঃখের পরিণামকে ঘোচানোর জন্য করা হয়েছে এই ব্যারেজ। আর ব্যারেজগুলোর মুখ্য উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো ফ্ল্যাট কন্ট্রোল, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ। বন্যা নিয়ন্ত্রণ কিভাবে হবে, এই নদীগুলোতে বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, আর সেই বাঁধ দিয়ে দেওয়ার ফলস্বরূপ নদীর জল রিজার্ভারে এসে জমছে। এবার আমি কি করব, আমি ডিসিপ্লিনারি ওয়েতে, যেমন পুজো প্যান্ডেলে কিছু লোক দাঁড়িয়ে থাকবে, গেট খুলবো, কিছু লোক ঢুকবে, আবার গেট আটকে দেবো, কিছু লোক দাঁড়িয়ে থাকবে, এইরকম করে করে ডিসিপ্লিনারি ওয়েতে পুজো প্যান্ডেলকে পরিচালনা করা হয়, যাতে বিশৃঙ্খলা না হয়। এখানে নদীর ক্ষেত্রে বিশৃঙ্খলাটা হলো বন্যা। যদি কোনো কারণে এই ব্যারেজ না করা হতো বা রিজার্ভার না করা হতো, তাহলে একসাথে প্রচুর পরিমাণ জল নিচে সঞ্চালিত হতো, আর যার ফলস্বরূপ ভয়ানক বন্যা পরিস্থিতি তৈরি হতো। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে এই রকম বড় বড় ব্যারেজ। আর সেই সব ব্যারেজগুলোর একটাই কাজ, বন্যা নিয়ন্ত্রণ, ফ্ল্যাট কন্ট্রোল। এবার মজাটা হলো, ফ্ল্যাট কন্ট্রোল যেহেতু করতে পারছি এর মাধ্যমে, তাহলে আর একটা কাজ করে ফেলি। সেটা হলো কি, সেটা হলো ওপর থেকে যেহেতু প্রচুর জলকে আমি ধরে রেখেছি মাইথনে, সেই জলকে আমি একটা নির্দিষ্ট চ্যানেল দিয়ে নিচের দিকে সঞ্চালিত করি। এবং মনে রাখতে হবে, এশিয়ার অন্যতম আন্ডারগ্রাউন্ড হাইড্রো ইলেকট্রিসিটি এখানেই তৈরি হয়েছিল। এটা অত্যন্ত মজাদার। এশিয়ার সর্বপ্রথম চ্যানেলাইজড ওয়েতে জলকে ওপর থেকে নিচে সঞ্চালিত করা হলো, আর তার সামনে টারবাইন বসিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করার কাজ শুরু হলো। তাহলে একদিকে আমার ফ্ল্যাট কন্ট্রোল হচ্ছে, অন্যদিকে জলবিদ্যুৎ তৈরি করতে পারছি। প্রায় 60,000 মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে উৎপাদন হয়। আরও আর একটা কারণ রয়েছে, সেটা কি, আরও একটা ইমপ্লিমেন্টেশন, সেটা হলো এখানকার জল, রিজার্ভারে প্রচুর জল। এবার এই অঞ্চল যেহেতু বৃষ্টির জলে পুষ্ট এবং অধিকাংশ অঞ্চল জলের অভাবে ভোগে, তাই জন্য এখানকার রিজার্ভারের জলকে সুনির্দিষ্ট পথে সঞ্চালিত করে পাইপলাইনের মাধ্যমে ইরিগেশন প্রসেসকে অ্যাক্টিভ করা হলো। তাহলে কি কি পেলাম আমি, বন্যা নিয়ন্ত্রণ, 2 হলো জলবিদ্যুৎ উৎপাদন, আর 3 হলো জলসেচ অর্থাৎ ইরিগেশন প্রসেস অ্যাক্টিভ করা। এই 3টেকে একসাথে করা সম্ভব হলো বলেই একে আমরা বলছি মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট।
আর সেই প্রজেক্টে এই মুহূর্তে আমি রয়েছি। আশা করি ফিল করাতে পারছি যে কেন এই অঞ্চলে এই ব্যারেজগুলো তৈরি করতে বাধ্য হতে হলো। আমরা যেমনটা মাইথন দেখছি, ঠিক তার পাশেই রয়েছে প্যাঞ্চেত। মাইথনের পাশেই রয়েছে প্যাঞ্চেত, সেটা এক্স্যাক্ট দামোদরের ওপর তৈরি হয়েছে। তাহলে মাইথন তৈরি হয়েছে বরাকরের ওপরে, তিলাইয়া তৈরি হয়েছে বরাকরের ওপরে। মাইথন অ্যান্ড তিলাইয়া এই দুটোই বরাকরের ওপরে তৈরি। তার পাশেই রয়েছে প্যাঞ্চেত, যেখানে আমরা দামোদরের সাথে দেখব বরাকরটা মিশবে। তার ঠিক আগে সেখানে দামোদরের উপরে রয়েছে প্যাঞ্চেত। এবং এই দামোদরের আরও একটি উপনদী যেটা কোনার, সেই কোনার নদীর ওপরে কোনার ড্যাম বা ব্যারেজ তৈরি করা হয়েছে। তাহলে এই যে অবস্থান, মাইথন, প্যাঞ্চেত, কোনার, তিলাইয়া, এগুলো সবই দামোদর ভ্যালি প্রজেক্টের অংশ। আর সেগুলোই আজকের এই পর্বের ভিডিওতে কিছুটা ফিল করানোর চেষ্টা করলাম, কেন কিভাবে এটা করা হয়েছিল এবং এর মূল কারণটা কি। এই ব্যারেজগুলো না থাকতো তাহলে জল বাধা দিতে পারতাম না, একসাথে প্রচুর জল নিচের দিকে সঞ্চালিত হতো, আর যে কারণে বন্যা হওয়াটা স্বাভাবিক ছিল। আর এই যে প্রায় রকি এরিয়া, দেখো চারিদিকে দেখাতে বলবো আমি, চারিদিকে ছোট ছোট পাহাড়ের টিলা রয়েছে মোনাডনকের মতো। এই পাহাড়ের টিলা সমন্বিত অপেক্ষাকৃত নিচু অনেকটা বাটির মতো অবস্থানরত এই ক্ষেত্রকেই এক্স্যাক্ট একটা রিজার্ভার হিসাবে তৎকালীন সময়ে যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা আইডেন্টিফাই করেন এবং তারপরে এটাকে রিজার্ভার হিসাবে মূলত তৈরি করা হয়। আমি এখানকার রক স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিচ্ছি লাস্টলি। দেখো এখানে রয়েছে মূলত গ্রানাইট শিলা, নিজ শিলা। গ্রানাইট এবং নিজ শিলার সন্নিবেশে এই অঞ্চল তৈরি। আমরা যদি দেখি এই যে নিজ শিলার অবস্থান রয়েছে, গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে এই বিস্তীর্ণ সারফেস গঠিত। দেখো নিজ শিলা রয়েছে এখানে, গ্রানাইট এবং নিজ শিলার সমন্বয়ে এই বিস্তীর্ণ এলাকা। যদি আমরা পাথরের প্রকৃতি দেখি তাহলেই বুঝতে পারবো গ্রানাইট এবং নিজ শিলার সমন্বয়ে এই বিস্তীর্ণ এলাকা। আমরা জানি ছোটনাগপুর মালভূমি অঞ্চল মানেই গ্রানাইটিক সারফেস, তার কারণ এই অঞ্চলে এই কোটি কোটি বছর ধরে ক্ষয় হয়ে হয়ে ওপরের একদম যেটা আমরা জানি নিঃসারী আগ্নেয়শিলা যেটা উপরে তৈরি হয় ব্যাসল্টিক লেয়ার, সেই লেয়ার ইরোডেড হয়ে গেছে এবং যেটা পাতালিক শিলা তো গ্রানাইট, সেই পাতালিক লেয়ার উপরে উঠে এসেছে এবং লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় করে করে এই অঞ্চলের ক্ষয়জাত উপাদান নিচের দিকে সঞ্চয় করেছে, নিচে প্রায় সমতল ক্ষেত্র তৈরি করেছে এবং রিভার ভ্যালি বার্ধক্যে উপনীত হয়েছে। এটাই দেখানোর চেষ্টা করলাম এই পর্বের ভিডিওতে। একটু বোট দেখিয়ে দিচ্ছি, একটু বোটটা দেখিয়ে দাও। বোটে কিভাবে এখানে একটা এন্টারটেনমেন্টের পরিবেশ তৈরি করে দিয়েছে। দেখো বোটগুলো, এখানে এসে অবশ্যই একবার বোট ট্রাই করতেই পারেন, ভালো লাগবে। কারণ সবাই তো ভূগোলকে ভালোবেসে এখানে আসবে এমনটা নয়, এখানকার প্রকৃতি, এখানকার শিলা লক্ষণ সেগুলো দেখার জন্য জিওগ্রাফিকে যারা ফিল করতে চায় তারা আসবেন। কিন্তু সাধারণ মানুষ অবশ্যই বোটটাকেই একটা অন্যরকম মজাদার পার্ট হিসাবে ধরে নেন। আর রাঙামাটি, দেখো রাঙামাটি দেখিয়ে দাও একটু। রাঙামাটি অলমোস্ট পুরো লাল। মাইথন ব্যারেজের একদম কিনারা, দেখো এই জায়গায় জল যখন বাড়ে না তখন জলে প্লাবিত থাকে। এখন জল নেই, পুরোটা উন্মুক্ত হয়েছে। এখানকার যে পাথর রয়েছে না, এই যে টুকরো টুকরো পাথর, মানে অ্যাকচুয়ালি আমরা যদি বলি বালি পাথরের বা বেলে পাথরের রূপান্তরিত রূপ যেটা কোয়ার্টজাইট, সেই কোয়ার্টজাইট রয়েছে এখানে। দেখো একাধিক কোয়ার্টজাইট রয়েছে, ঠিক আছে। তো মজাটা এটাই যে এই সারফেসটা যদি আমরা দেখি, পুরোটা সারফেসটায় আবহবিকার বা ওয়েদারিং প্রসেস অত্যন্ত অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ হওয়ার নেপথ্যে রয়েছে জল প্রবাহের যে উপস্থিতি সেটা। কারণ আমরা জানি যে উষ্ণতার তারতম্যজনিত কারণে শিলা আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে যায়, ফাটল হয়, দুর্বল হয় এবং একটা আরেকটা থেকে বিভক্ত হয়ে স্বস্থানে পড়ে থাকে, যাকে আমরা আবহবিকার বা ওয়েদারিং বলি। এবার সেই ওয়েদারের উপাদান যখন কোনো প্রাকৃতিক শক্তি সেখানে অ্যাক্টিভ হয়, দ্রুত স্থানান্তরিত হয়। তাহলে এই অঞ্চল থেকে জল যেহেতু এখানে যখনই বাড়বে তখন জল প্রবাহ অ্যাক্টিভ হবে, বা উপর থেকে যখন জলের ধারা নামবে তখন জল অ্যাক্টিভ হবে এবং এইগুলো সব নিচের দিকে স্থানান্তরিত হবে এবং এই সারফেসটা আরও দ্রুত আবহবিকারগ্রস্ত হবে, যেটাই সারফেসের প্রকৃতি দেখে খুব সহজে বোঝা যাচ্ছে। দেখো সারফেসটায় এত পরিমাণে ফাটল, ক্র্যাক, জয়েন্ট সব তৈরি হয়েছে। একটু কাছ থেকে দেখাতে বলবো। পুরো জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কেউ ভেঙেছে, পুরো দেখে মনে হচ্ছে। আসলে ছোটনাগপুর মালভূমি না প্রায় 540 মিলিয়ন ইয়ার ধরে
যে পথ চলা, মানুষের জীবনেরও তো একটা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যায়। ছোটনাগপুর মালভূমি আজ বড্ড ক্লান্ত, পাথর শিলা সব দুর্বল হয়ে গেছে। আর সেই দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়ছে যদি আমরা বাস্তবের মাটি ঘুরে বেড়াই। দেখো এখানে এই যে দেখেছো, এগুলো সব কিন্তু পাথর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে অপেক্ষাকৃত মিহি ছোট্ট হয়ে এই রকম প্রকৃতির একটা সারফেস তৈরি করেছে। অর্থাৎ এই পুরো যে মানে পাথুরে সারফেস, এই সারফেসের নিচে কিন্তু আমরা ইমিডিয়েট এইরকম লাল পাথরের টুকরো টুকরো মিহি উপাদান দিয়ে একটা লেয়ার দেখতে পাবো, যেটা এই পাশ থেকে একটু এসে দেখা পুরো লাল এইরকম পাথর থেকেই ক্ষয়ে যাওয়া উপাদানগুলো বর্তমানকালে সঞ্চিত হয়ে হয়ে এই বিস্তীর্ণ লাল সারফেস তৈরি করেছে। ঠিক আছে, অর্থাৎ মৃত্তিকা গঠনের যে স্বাভাবিক ধর্ম থাকে না, প্রথমে আবহবিকারগ্রস্ত হয়, তারপরে আবহবিকারজাত উপাদান ধীরে ধীরে কি হয় একটা জায়গায় গিয়ে সঞ্চিত হয়ে সয়েল ডেভেলপ করে। তো এখানে আবহবিকার এবং মৃত্তিকা তৈরি এই দুটোকে খুব সহজে আমরা প্রত্যক্ষ করতে পারছি। দেখো এই আবহবিকারগ্রস্ত উপাদান যেগুলোকে আমরা বেসিক্যালি রেগোলিথের পার্ট বলতে পারি, আর সেগুলো আজকে দীর্ঘকাল ধরে তার অবস্থান প্রকৃতি বদলে বদলে বর্তমানকালে সয়েল সারফেসে ডেভেলপ করেছে। সেটা খুব সহজে এই জায়গা থেকে প্রত্যক্ষ করলাম এবং একটু বোঝানোর চেষ্টা করব। পর্বের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রকমই বাস্তবের মাটিতে গিয়ে ভূগোলকে টাচ করার এই সংকল্প যেটা নিয়েছি সেটা আগামীতেও চলবে। জিও টিউটোরিয়াল কেবলমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ নয়, বাস্তবের মাটিতে গিয়ে ভূগোলকে টাচ করায়, স্পর্শ করায়। এই যে সংকল্প, এই সংকল্প চলবে সকলের সহযোগিতা নিয়ে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা। মানে দেখুন অসাধারণ, মাঝখানে রয়েছে একটা আইল্যান্ড, আমি দেখাচ্ছি পুরো একদম একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপের চারিদিকে রয়েছে জল এবং এই রকম ভাবে মজা দেওয়ার জন্য দেখুন পুরো বোট কাঁপছে। মানে জলটা যে একদম কেঁপে উঠলো, সেই কাঁপা জলের মধ্যে একটা আলাদা মজা। আবার শুরু হলো। যারা মাইথন দেখতে আসবেন না, তারা অবশ্যই বোটিংটা করবেন। বোটিং করলে দারুণ একটা অনুভূতি হবে, অসাধারণ। সামনে এই কটা গেট দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা গেট দেখা যাচ্ছে। গেট পুরো মাইথন ব্যারেজের যে জল, সেই জল কিন্তু এই 12টা গেট দিয়ে পাস হয়। আমরা আপার স্টিমে রয়েছি, অর্থাৎ জলকে এই মুহূর্তে ধরে রাখা হয়েছে করে পাস হবে জল, এবং আমরা একটা বড় এরিয়া জুড়ে ঘুরছি কিন্তু পুরো। দারুণ লাগছে, দারুণ। পুরো ব্যারেজটা যেহেতু একটা রকি এরিয়া, এটা মানে পুরো প্লেটু রিজিয়ানের একটা অপেক্ষাকৃত নিচু জায়গা, নদীরই অংশ। পুরোটা দিয়ে নদী বাহিত হতো না, কিন্তু পরবর্তীকালে এই রিজার্ভার তৈরি করে নদীর যে আওতাভুক্ত করা হয়েছে, পুরোটাই কিন্তু এই রকম মানে পাহাড়ি একটা অঞ্চল। দারুণ দারুণ দারুণ। আবার এইদিকে অসাধারণ। পৌঁছে গেলাম আমরা আবার ঘাটে। এখান থেকে মাথাপিছু 100 টাকা টিকিট কেটে আপনারা ঘুরতে পারেন পুরো মাইথন ব্যারেজের আপার পার্ট, যেটা রিজার্ভার, যেখানে জল ধরে রাখা হয়। সেই প্রায় 65 স্কোয়ার কিলোমিটার জুড়ে প্রসারিত এই রিজার্ভার ঘুরে দেখতে পারেন।